জনাব রাহাত মিরাজ, আমি সরাসরি প্রশ্নে আসি। আপনার কাছে কি মনে হয় এই যে রেজাল্ট, এটা কেন এইভাবে রেজাল্টটা যে হলো, এটা হয়তো প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিত, যার যার কাছে যেরকম হয়। আপনার কাছে এই রেজাল্টের আপনার বিশ্লেষণটা কি? এই রেজাল্টের পিছনে কি কাজ কাজ করেছে, কি ঘটনা কাজ করেছে? জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুরুতেই যে কথাটা আমি বলতে চাই সেই কথাটা হচ্ছে এরকম যে আসলে আহ, প্রথমত এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরে যে সংঘাতময় কোনো ঘটনা ঘটেনি, এটা আসলে খুব ইতিবাচক একটা দিক। আমরা দেখছিলাম রাতের বেলা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে। সেখান থেকে রক্ষা পেয়ে যে আসলে কোনো সংঘাত, সহিংসতা বা প্রাণহানি ঘটেনি, এটা আসলে খুব বড় একটা বিষয়। আমি এর জন্য আসলে সকল পক্ষকে, বিশেষ করে আসলে জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা, তাদের যে নেতৃত্ব, তারা যে কোনো সংঘাতে জড়ায়নি, তার একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই ঘটনাটা ঘটেনি। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন, আপনি ফলাফলটা পছন্দ করেন আর না করেন, মূল কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা রায় দিয়েছেন, তার একটা সিদ্ধান্ত জানিয়েছেন। তার প্রতি আপনাকে শ্রদ্ধা জানাতেই হবে, তার প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতেই হবে, যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যদি আপনার আস্থা থাকে। তো আমি বলবো যে যারা আসলে সুচিন্তিত ভাবে এই মতামতটা দিয়েছেন, ভোট দিয়েছেন, হ্যাঁ, এবং তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, আমি তাদের যে মতামত তাতে তাকে আমি শ্রদ্ধা জানাতে চাই। আর যদি আপনি ভোটের এই ভূমিধস বিজয়, জামাত ইসলামী ছাত্র সংগঠন, তাদের যদি আপনি জয় পরাজয়কে ব্যাখ্যা করতে বলেন, তাহলে আমি একটা বিষয় শুধু শুরুতে আপনাকে বলতে চাই। এই নির্বাচনের 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপকের সাথে আমার কথা হচ্ছিল। আমরা ফোনে মাঝে মাঝে কথা বলতাম বিভিন্ন বিষয়ে, তার সাথে কথা হচ্ছিল। তো তিনি আমাকে একটা বিষয় জানিয়েছিলেন, সেটা হচ্ছে এরকম যে সাধারণত দেখা যায় বিভিন্ন অ্যানালাইসিসে যে মেয়েরা মেয়ে প্রার্থীকে ভোট দেয় না। অর্থাৎ উমামা ফাতেমাকে নিয়ে যে অনেকের মধ্যে একটা প্রত্যাশা ছিল, অনেকেই মনে করছেন যে তিনি হয়তো ভিপি হতে যাচ্ছেন। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যারা প্রায় অর্ধেক, তারা খুব সম্ভবত উমামা ফাতেমাকে ভোট দেননি। এবং সেই ভোটের একটা পুরো অংশ, সেটা হয়তো আপনার শিবিরের প্যানেল, সাদিকা এবং ফরহাদের প্যানেল, সেই প্যানেলের আসলে ভোটটা হয়তো তারা পেয়েছেন। এবং এখনো পর্যন্ত বিভিন্ন তথ্যপত্র আমরা যা পাচ্ছি, তাতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত সিংহভাগ নারী শিক্ষার্থী যারা বিভিন্ন হলের বা বিভিন্ন বিভাগের, তারা খুব সম্ভবত আপনার শিবিরের এই প্যানেলকে একচ্ছত্র ভাবে আপনার নির্বাচিত করেছেন বা তাদের প্রতি আপনার মতামত দিয়েছেন। যে কারণে আপনার এই ফলাফলটা এসেছে। এখন আপনার প্রশ্নের আরেকটা দিক ছিল যে এই ফলাফল হচ্ছে আপনার ভবিষ্যৎ কি। Definitely এই যে ফলাফলটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র শিবির প্রথমবারের মতো আপনার আধিপত্য বিস্তার করলো, অনেক ক্ষেত্রে আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা অর্জন করলেন। এটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। এটাকে আপনি মুক্তিযুদ্ধের না, যে কোনো একটা নাম জিনিস দিতে আমি পারেন। আমি একটু থামাই আপনাকে। এই এই যে আপনি জি। একটা কথা বললেন, যে আপনি ধারণা করছেন সম্ভবত মেয়েদের ভোটে শিবির এগিয়ে গেছে। তো মেয়েদের ভোট, আপনি আপনার ওই ব্যাখ্যাটা ঠিক আছে, আপনি একটা ব্যাখ্যা দিলেন যে মেয়েরা সাধারণত মেয়েদেরকে ভোট দিতে চায় না, সেই বিবেচনায় হয়তো উমামা ফাতেমা ভোট পায়নি। কিন্তু আপনি দেখেন, সাধারণ সম্পাদক পদে তো কোনো মেয়ে প্রার্থী ছিল না, কিন্তু সাধারণ সম্পাদকের পদে শিবিরের যে বিপুল ভোটে এগিয়ে যাওয়া, এটাও একটা সিগনিফিকেন্ট বিষয়। কিন্তু আবার পাশাপাশি, ঠিক আছে ওবামা ভোট না পেলেন, কিন্তু আবির তো ভোট পেতে পারতেন, মানে ছাত্র দলের তো ক্যান্ডিডেট যিনি ছিল, তিনিও তো সেই একই হারে ভোট কম পেয়েছেন। কাজেই মানে এটার পেছনে অন্য কোনো সাইকোলজি কাজ করছে, অন্য কোনো মনস্তত্ত্ব কাজ করছে কিনা। কারণ আমরা সবাই কিন্তু জানতাম, না, আগে যে বরাবরই হতো যে শিবিরের সঙ্গে মেয়েদের, মানে মেয়েদের যে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদের, এরা শিবিরকে পছন্দ করবে না, এদের একটা সাধারণ ধারণা ছিল অনেকের মধ্যে। এবং সেই ধারণা যে ভুল ধারণা, এটা তো এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো। তাহলে এইটা মানে কেন ভুল ধারণা হলো, কেন আগের ধারণাটা ভুল ছিল, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, দেখেন, একটা একটা ভোটের ফলাফল অ্যানালাইসিস বা ভোটে একজন ভোটার কাকে ভোট দেন, সেখানে আসলে একটা বিষয় নয়, মাল্টিপল কজ, অর্থাৎ মাল্টিপল বিষয় আপনার কাজ করে। হ্যাঁ, কেউ যদি মনে করে শুধুমাত্র একটা বিষয়ের প্রেক্ষাপটে আমলে নিয়ে মানুষজন ভোট দেন, প্রতিনিধি নির্বাচন করেন, এটা মনে হয় ঠিক নয়। হ্যাঁ,
আমি আরেকটা কারণের কথা আপনাদেরকে আমি বলি, যেটা আমার কাছে মনে হয় এটা এটা সবারই আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। সেটা হচ্ছে দেখেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল, এই দুটো সংগঠন যারা যখন তাদের প্রধান দল অর্থাৎ মূল দল যখন ক্ষমতায় ছিল, এই দুটো ছাত্র সংগঠনের যে নিপীড়ক চরিত্র, এই দুটো ছাত্র সংগঠনের যে আপনার ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা আপনার দানবীয় চরিত্র, সেই চরিত্রের কথা কিন্তু আপনার বাংলাদেশের ছাত্র সমাজ অনেক ভালো করে জানে। ইভেন ধরেন ছাত্রদল দীর্ঘদিন ক্ষমতায় নেই, তারা ক্ষমতার বাইরে, তারপরে 5 আগস্টের যে পালাবদলটা ঘটলো, এই ঘটার পরে আমার কাছে মনে হয় ছাত্র দলকে যেভাবে আপনার রিফর্ম হয়ে, ছাত্র দলকে যেভাবে আপনার ইতিবাচক ভাবে আপনার ছাত্র সমাজের সামনে হাজির হওয়া দরকার ছিল, সেখানে মনে হয় কোথাও কোনো একটা ঘাটতি আছে। এটা একটা দিক। আর দুটো আরেকটা জিনিস বিবেচনা করতে হবে তাকে, ছাত্র শিবির তারা কিন্তু কখনো আপনার কেন্দ্রের ক্ষমতায় থেকে ছাত্র রাজনীতি করার সুযোগই পায়নি, কারণ জামাতে ইসলামী কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র ভাবে কখনো যেতে পারেনি। তো ফলে ক্ষমতাসীন বা ক্ষমতার শীর্ষে আহরণ করে আপনার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের চরিত্রটা কি বা কি হতে পারে, সেটা কিন্তু ছাত্র সমাজ, দেশবাসী, আপনি এবং আমি সেটা কিন্তু এখনো জানি না। তো ফলে তাদের যে নিপীড়ক চরিত্র হয়ে ওঠার যে আপনার একটা সম্ভাবনা বা বা আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা কিন্তু আপনি আমি এখনো জানি না। তো সে কারণে আমার কাছে মনে হয়েছে তারা একটা এখানে প্রিভিলেজ পেয়েছে, এবং সেজন্য প্রার্থীরা যখন আপনার ভোটাররা যখন আপনার তাদের প্রার্থীকে বাছাই করেছেন বা ভোট দেওয়ার কথা চিন্তা করেছেন, সেটা আসলে শিবিরের জন্য একটা ইতিবাচক বিষয় হিসেবে কাজ করেছে বলে আমার ধারণা। কিন্তু এটাই মূল কারণ, এর ভিতরে আর কোনো কারণ নেই আমি তা বলছি না। আমার বিবেচনায় মনে হচ্ছে যে এই কারণগুলো আসলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকতে পারে ভোটারদের কাছে। জি, আমি বুঝতে পেরেছি। এখন আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, গত প্রায় 3 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না। এটা কোনো নিয়ম ছিল না, কোনো আইন ছিল না, কিন্তু এক ধরনের মানে সম্মতি ছিল সকল রাজনৈতিক দলেরই, বিভিন্ন ছাত্র সংগঠনের। তো প্রায় 3 দশক পরে একটা সংগঠন মাত্র 1 বছরের জন্য ওপেন হতে পারলো, এবং 1 বছরের মধ্যে তারা এমন কি করলো যে এই ছাত্ররা সবাই হুমড়ি খেয়ে তাদেরকে ভোট দিল। এটা কি এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংগঠন করছে শিবিরের, তাদের ব্যক্তিগত চরিত্র, বিনয়, অথবা তাদের প্রতি তাদের সিম্প্যাথি, এটাই কারণ? নাকি অন্য দলগুলোর যে ঔদ্ধত্য, অহংকার, সেখান থেকে নেগেটিভ ভাবে এখানে আসলো, এটাই কারণ? নাকি জাতীয় রাজনীতিতে এদের যে মাদার অর্গানাইজেশন, তাদের যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড গুলো এখানে কাজ করছে? আপনার কি মনে হয়? না, আপনি আপনি ঠিকই বলেছেন। দেখেন, আমার কাছে এখানে এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলে এখন আমি মনে করি, যে আমি একটু আগে আপনাকে বললাম, সেটা হচ্ছে ধরেন শিবিরের বিপরীতে অন্য যে দুই শক্তি, ছাত্র দল এবং ছাত্রলীগ, প্রধান দুই শক্তি, ইভেন বাম বাম যে প্ল্যাটফর্মের কথা আপনি বলেন, তাদেরকে তাদেরকে আসলে আস্থায় নেওয়ার চাইতে এই শক্তি যারা যারা হয়তো দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে, হ্যাঁ তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে গিয়ে তারা অনেক আচরণ করেছে যেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু তারা যে এতদিন নিপীড়নের শিকার হয়েছে এবং অন্য দুই চরিত্র তাদের চাইতে বেশি খারাপ বলে প্রমাণিত হয়েছে ছাত্রছাত্রীদের সামনে, হয়তোবা যে কারণে আমার মনে হয় যে তারা আসলে এই সুযোগটা পেয়েছে, এবং আমি বলবো যে অধিকতর একটা বেটার প্ল্যাটফর্ম হিসেবে আপনার আহ ছাত্রছাত্রীদের ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছে বলে আমার ধারণা। এই কারণে আপনার এই জয়টা হয়ে থাকতে পারে বলে আমি আমি মনে করছি। যে এখন আমার শেষ প্রশ্ন আজকে আলোচনা, যে এই যে এই নির্বাচনটা হলো, ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিদল জয়, আমরা সবাই জানি ইসলামী ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন অথবা তাদের ভাতৃপ্রতিম যাই বলি না কেন, জামাতে ইসলামের তারা একটা সংগঠন। তো জামাতে ইসলাম জাতীয় রাজনীতি করছে, এবং তারা এককভাবে এখন একসময় বিএনপির সঙ্গে ছিল, এখন বিএনপি থেকে সরে এসে তারা এককভাবে রাজনীতি করছে। এর মধ্যে সারা দেশে 1 বছরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির একটা ইমেজ তৈরি হয়েছে, নেগেটিভ হোক পজিটিভ হোক হয়েছে, জামাতেরও হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই ডাকসু নির্বাচনের যে রেজাল্ট, এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে, জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারে?
না দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা খুবই স্পর্শকাতর প্রতিষ্ঠান। হ্যাঁ? এই বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, এর পরবর্তীতে বিভিন্ন ছাত্র আন্দোলন, বিভিন্ন গণ অভ্যুত্থানের ঢাকা ইউনিভার্সিটি একটা প্রাণ কেন্দ্র। ওকে, এখান থেকে অনেক কিছু ইনিশিয়েট হয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের যে একটা গভীর প্রভাব থাকবে এবং সেই ফলাফল যে অনেক কিছুকে প্রভাবিত করবে, তাতে মনে হয় খুব একটা সন্ধিহান হওয়ার সুযোগ নেই। এটা অবশ্যই করবে। কিন্তু আবার এটাও রাখা প্রয়োজন যে আহ, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদের নির্বাচনের মাত্র 1 বছরের কমিটির জন্য একটা ফলাফল। হ্যাঁ? এটা যদি কেউ মনে করে যে এটাই সবকিছুকে নির্ধারণ করে দেবে, আমার কাছে মনে হয় সেটা আবার মানে অতি সরলীকরণ। আমার কাছে মনে হয় সেটা আপনার অতি আত্মবিশ্বাস যোগানোর মতো বিষয়। যেমন খুব সহজ কথা, ধরেন ডাকসুতে দিতে গেছেন বলে কি আগামীতে আপনার জামাতে ইসলামী সরকার গ্রহণ করতে যাচ্ছে? আমি আমি এই ব্যাপারটাকে এত 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 সহজ সরল মনে করি না। হ্যাঁ? জাতীয় রাজনীতির ভোট, জাতীয় রাজনীতির সমীকরণ, সেগুলো সেগুলো অনেক বড় বিষয়। আর যখন আপনি একটা দেশের সরকার গঠনের কথা বলছেন, তখন আসলে ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ার থাকে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অনেক গ্রুপ থাকে। তাদেরকেও যে আপনি একেবারে মুছে ফেলতে পারবেন, তাদেরকে আপনি যে একেবারে পাত্তা দেবেন না এবং এই রাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে আপনি সরকার গঠন করে ফেলবেন জাতীয় নির্বাচনে, এটাকে না মনে না, করি না। আমি সরকার গঠনের কথা বলিনি। আমি বলতে চাচ্ছি যে এটা কি ওই জাতীয় রাজনীতিতে অথবা আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? না, প্রভাব আমি ফেলা আমি মানে আমি আমি মনে করি না। বিজয়টা নয়। প্রভাব ফেলা মানে চূড়ান্ত বিজয়ের কথা বলছি না। আগে হয়তো মানে আপনার 10টা পেতেন, এখন কি 15টা পাবেন কিনা, মানে এটা কোন রকম প্রভাব ফেলবে কিনা, এটাই বলতে চাচ্ছি। না, আপনি আপনি যেটা বলেছেন সেটা আসলে আসনগত দিক থেকে, অর্থাৎ 10টার জায়গায় 15টা, 20টা বা 25টা আসনের দিকে আপনার পরিবর্তন হবে কিনা সেটা বলা মুশকিল। কিন্তু আসলে এই বিজয়ের ফলে আহ জামাতে ইসলামের কর্মীরা, শিবিরের কর্মীরা যে নতুন করে অনুপ্রাণিত হবেন, তারা যে আসলে তারা আত্মবিশ্বাস পাবেন, তাতে তো কোনো সন্দেহ নেই। এটা তো ঘটবেই ডেফিনেটলি। কিন্তু আবার একটা জিনিস মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার যখন আপনার কেউ রাজনীতিতে এক স্টেপ এগিয়ে যায়, তখন কিন্তু তার প্রতিপক্ষরাও নানাভাবে নতুন করে আপনার নানা ধরনের কৌশল তৈরি করেন বা নানাভাবে কৌশলী হন। এখন ধরেন রাজনীতির মাঝে বর্তমানে আপনার একটা লিকুইড সিচুয়েশন বিরাজ করছে বাংলাদেশে। আসলে কেউ আসলে বলতে পারছে না যে আসলে রাজনীতির গতি প্রকৃতিটা কোন দিকে নির্ধারিত হবে। তো তারা যেমন আত্মবিশ্বাসী হয়ে নতুন করে পরিকল্পনা করে সামনে এগোতে পারবেন, এটা যেমন ঠিক, আবার তো এটাও ঠিক, ধরেন ধরেন মাঠে যারা আপনার জামাত ইসলামের প্রতিপক্ষ যে সকল গ্রুপ আছে, বিএনপি তো প্রকাশ্য প্রতিপক্ষ, বাম রাজনীতিবিদরা আছেন, ইভেন আওয়ামী লীগও আছেন। আপনি যদি মনে করেন আওয়ামী লীগ একেবারে নেই, তা কিন্তু নয়। হ্যাঁ, তাদেরও তো ক্ষমতা, প্রভাব, ভোট অনেক কিছু আছে। তো তারাও তো নতুন করে আরেকটা সমীকরণ, নতুন করে কৌশল নিয়ে সামনে আসতে পারেন। তো সেই কৌশলটা জামাত কিভাবে আপনার মোকাবেলা করবে, সেই কৌশলের বিপরীতে জামাত আসলে আবার নতুন করে কি কৌশল আপনার নির্ধারণ করবে, হ্যাঁ, সেটাও কিন্তু আসলে দেখার বিষয় আছে। তো আমি বলবো যে ডেফিনেটলি এই জয়টা শিবির এবং জামাতের জন্য ইতিবাচক। কিন্তু সেটাই যে আসলে আসন বৃদ্ধি, ক্ষমতার কাছাকাছি যাওয়া, এগুলোকে পরিপূর্ণভাবে নির্ধারণ করবে, এতটা সরলীকরণ মনে হয় না। এতটা সরল করে আসলে আমি বলা আমি যায় না। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি। আচ্ছা, আমি আপনাকে শেষে একটা প্রশ্ন করি, সেটা হলো এই যে ডাকসু নির্বাচনটা, আমি ডাকসু নির্বাচনে আজকে আলোচনায় সীমাবদ্ধ থাকছি। এই যে ডাকসু নির্বাচনটা, আমি যদি আপনাকে সোজা কথায় বলি যে এটা কি মানে শিবিরের সাফল্য, নাকি শিবিরের যারা প্রতিপক্ষ ছিল তাদের ব্যর্থতা, নাকি দুটোই? না, আবারও বলি মাসুদ কামাল, আমি 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 এর আগেও আপনাকে বলেছি যে একটা নির্বাচনের ফলাফল কিন্তু একক কোনো কারণে হয় এটা বলা যাবে না। এখানে অনেক কিছুর আপনার সমন্বয় ঘটে, অনেক ধরনের চিন্তা, বিবেচনা, অনেক কিছুকে মূল্যায়ন করার প্রেক্ষাপটে এটা ঘটে। তো ধরেন আমি আমি একটা খুব ফ্র্যাঙ্কলি বলি যে ধরেন ছাত্র দল, ছাত্র লীগের যে হচ্ছে আপনার চরিত্র, ছাত্র দলের আপনার সেই চরিত্রটা ক্ষমতাসীন হয়ে এই দফায় আমরা এখনো দেখিনি। কিন্তু ছাত্র লীগের তো একটা নিপীড়ক চরিত্র ছিল। কিন্তু আগেও আপনার ছাত্র দল যখন ক্ষমতাসীন ছিল, তখনও তো তার একটা নিপীড়ক বা আপনার একটা একটা ধরনের চরিত্র ছিল, যে চরিত্রটা ছাত্র সমাজ পছন্দ করে না। তো এটা তো ডেফিনেটলি একটা বিবেচ্য বিষয়। আবার শিবিরের যে সকল কৌশল, শিবিরের যে সকল আপনার প্রক্রিয়া, সেটা আসলে ভেতরে ভেতরে কতটুকু আপনার ভূমিকা রেখেছে, সেটা আমার পক্ষে এখনই পরিষ্কার করে বলা আসলে সম্ভবপর নয়। এটা নানা বিষয় বিবেচনার দরকার আছে, নানা বিষয়কে পরীক্ষা করার দরকার আছে। হ্যাঁ, এবং নানা বিষয়কে আমলে নেওয়ার দরকার আছে।
তারপরে আমার ধারণা হয়তো 2-3 মাস পরে বা আরো একটু বেশি সময় পরে আপনি হয়তো যথাযথভাবে বলতে পারবেন যে এই ভোটের ক্ষেত্রে আসলে নিয়ামকের ভূমিকা কোনগুলো ছিল। এটা এই মুহূর্তে বলা একটু কঠিন বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের যে বিজয়, এটি রীতিমতো ভূমিধস বিজয়। যারা জামাত এবং শিবির সম্পর্কে জানেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কর্মকাণ্ড, এগুলো সম্পর্কে যারা ওয়াকিবহাল ছিলেন, তারা সবাই জানতেন যে ফলাফল এমনটি হবে। অনেকে বলেছেন, অনেকে বলেননি। আমি ব্যক্তিগতভাবে 2012 সনে এই বিষয়টি যখন প্রথম জানলাম জেলখানাতে বসে, যে তাদের ব্যাপক প্রস্তুতি, তো জেল থেকে বের হয়ে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে, নয়াদিগন্ততে এই ঘটনাগুলো লিখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তাদের ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে যে সংখ্যাধিক্য, তাদের যে রিক্রুটমেন্ট এবং তাদের যে দাওয়াতি কর্মকাণ্ড এবং সেখানে তারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নার্সিং করছে, সেক্ষেত্রে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের ধারণা, বিশ্বাস, পুলিশ যদি নিউট্রাল থাকে তাহলে ছাত্রলীগ এবং ছাত্রদল, এই দুটো শক্তি যদি একত্র হয়, 1 ঘন্টা শিবিরের সঙ্গে তারা পারবে না। কি করতে? মারামারি করে, শক্তি প্রদর্শন করে, কৌশল করে তারা 1 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবে না। এবং এই বক্তব্য আমি শুনেছিলাম জনাব, যাকে বলা হয় মীর কাসিম আলী সাহেবের মুখে। উনি আর আমি পাশাপাশি থাকতাম, উনি আমাকে এই কথাগুলো বলেছিলেন। উনি এখন প্রয়াত, কিন্তু উনি যতদিন জীবিত ছিলেন, আমি জেল থেকে বেরোই এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রথমত সম্পাদকীয় লিখেছিলাম, পরে আবার একটা আমার যে কারাগারের জীবন নিয়ে একটা লেখা লিখেছিলাম, এমপির কারাদহন, ওটা ধারাবাহিকভাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রতিদিন ফার্স্ট পেজে ছাপা হতো। এবং ওটা তখন তো বাংলাদেশ প্রতিদিন মানে তখন থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের 1 নম্বর ওয়েল সার্কুলেট পত্রিকা। তো যারা পড়েছেন তারা তো সবাই জানেন। কিন্তু দুর্ভাগ্য যে আওয়ামী লীগের যে কর্তা ব্যক্তি, আমার আশা ছিল যে তারা আমাকে জিজ্ঞাসা করবেন বা জেলখানার মধ্যে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন। এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা আপনি পত্রপত্রিকা আমার দেশ বলেন, নয়াদিগন্ত বলেন বা সচিবালয় বলেন, বাইরে যারা ইউটিউবার রয়েছেন জামাতের পক্ষে যে কাজগুলো করছেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের যে সম্পর্ক, তারা একসঙ্গে শেখ হাসিনার পতনে কীভাবে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, ইউরোপ এবং আমেরিকাতে যুগপৎভাবে কীভাবে কাজগুলো করেছে, এই পুরো বিষয়টি আমি কিন্তু একেবারে জেনে এসেছিলাম 2012 সনে। এবং আমি যতটা সম্ভব ইঙ্গিত দিয়ে সেগুলো প্রকাশ করেছিলাম খোলামেলাভাবে, এবং এটা বই আকারে এখনও মার্কেটে আছে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগের কোনো লোক সেটা পড়েছে কিনা আমি বলতে পারবো না, বা পড়লেও সেটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যে পতন, আওয়ামী লীগের পতন আসলে জামাতের হাতে হয়েছে। এটা হলো বাস্তবতা। পুরো জিনিসগুলো মানে মাস্টার মাইন্ড হিসেবে জামাত যে কাজগুলো করেছে, যার প্রস্তুতির কথা আমি সেই 2012 সনেই দেখেছিলাম, শুনেছিলাম, সেটার বাস্তব রূপ যখন 2024 সনে আমি দেখলাম, আমি আশ্চর্য হইনি। আবার দেখুন যে এই যে ডাকসু নির্বাচনে যে ফলাফল হলো, যারা বিএনপিপন্থী লোকজন আছেন বা যারা মুক্তিযুদ্ধপন্থী লোকজন আছেন, তারা সবাই নানা রকম আবেগ, অনুভূতি, প্রেডিকশন তাদের সামাজিক মাধ্যমে দিয়েছেন। আমি কিন্তু একটাও মন্তব্য করিনি, জাস্ট একটা মন্তব্য করিনি। তো আমার জানা ছিল যে এরকম একটা ফলাফল হবে। এখন বক্তব্যটা হলো যে ফলাফলটা হলো, এই ফলাফলের ভবিষ্যৎটা কি বা কেন হলো। আমি যেটা বলতে চাই যে 1971 সনের পরে যখন জামাত ব্যান্ড হয়ে গেল এবং পরবর্তীতে যখন ছাত্র শিবির, আগে যেটা মানে ছাত্র শিবির তো স্বাধীন বাংলাদেশে হয়েছে, সেই ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন অবধি প্রায় 50 বছর হয়ে গেছে। তো কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি মাদ্রাসাগুলোতেও তাদেরকে আসলে কাজ করতে দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শিবিরের নেতা, তারা যে কত মার খেয়েছেন,
অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সেটা বলার মতো নয়। আমি একজন ভদ্রলোকের নাম বলি, আমাদের এলাকায় বাড়ি। তো তিনি যাকে বলা হয়, নাম বলবো না, পরবর্তীতে একটা ব্যাংকের ডিএমডি হয়েছিলেন বা এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন। তো ঢাকা কলেজে আমাদের বড় ভাই ছিলেন। তো খুব মারলো একবার, ছাত্রলীগের ছেলেরা মারলো, ছাত্রদলের ছেলেরা মারলো, তিনি শুধু হাসতেন। এরপরে তিনি আবার ইউনিভার্সিটি এসে কতবার মার খেলেন, একবার ইলেকশনও করলেন, কিন্তু কোনোদিন জোরে একটা কথা বলেননি, কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি, শুধু মার খেয়েছেন আর শিবির করেছেন, পরে জামাত করেছেন, এবং ওটা করেই একটা ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রিটায়ার্ড করেছেন। জামাতের কাছ থেকে তিনি কি নিয়েছেন, কি পেয়েছেন, এটা আমি বলতে পারবো না, কিন্তু ওই ভদ্রলোকের মতো এরকম আরও শত শত হাজার হাজার জামাতের নেতাকর্মী, যাদের জীবনটা শুরু হয়েছিল শিবির দিয়ে, মার খেয়েছেন, জেলে গিয়েছেন, বিনিময়ে কিছু পাননি, জামাত করেছেন, জেলে গিয়েছেন, কর্মজীবন লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, জেলে গিয়েছেন, অনেকে মরে গিয়েছেন, কিন্তু কোনো অভিযোগ রেখে যাননি। কিন্তু তার ছেলে সন্তানদেরকে আবার শিবিরে ভর্তি করিয়ে গেছেন যে তোমরা আমার মরার পরে শিবিরে যেও এবং জামাতে যেও। তো এই যে 50 বছরের যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা জামাত এবং শিবির পথে প্রান্তরে, মাঠে ঘাটে, সব জায়গাতে তারা এটা বজায় রেখেছে। আপনি সমালোচনা করেন, গালি দেন, রাজাকার বলেন, আলবদল বলেন, যা কিছু বলেন না কেন, সেটা আপনি বলতে পারেন, কিন্তু তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য তার থেকে একটু বিচ্যুত হয়নি। তাদের বিশ্বাস কখনো কমেনি, আস্থা কখনো কমেনি। ঘোরতর বিপদের দিনেও তারা একবারও নিজেদের নসিবকে বা কপালকে তারা, তকদিরকে তারা দায়ী করেনি। ফলে কি হলো, আজকে সারা বাংলাদেশে তাদের যে রমরমা একটা অবস্থা, সেই রমরমা অবস্থাটা এখনো পর্যন্ত আমরা অনুধাবন করতে পারছি না তৃণমূলে। যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হবে, এটাও কিন্তু খুব অল্প কিছু লোকজন ছাড়া মোরলেস সবাই কল্পনাই করতে পারেননি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই অবস্থা করবে। একইভাবে বিভিন্ন এলাকার যে নির্বাচনী এলাকাতে তারা যে প্রচারণা চালাচ্ছে, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, গলাচিপা এবং দশমিনা। আমি যখন এমপি হলাম 2008 সনে, তখন দেখলাম যে তারা সাকুল্যে 1000-3000 লোক গলাচিপা দশমিনাতে জামাত শিবির করেন, এবং মানে তারা ওই জামাত শিবির করেন, কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ান না। এর মধ্যে আমি 4-5 জনকে চিনতাম। এখন যিনি জেলা জামাতের আমির, তিনি একটা কলেজের শিক্ষক ছিলেন। তো আমি যখন হলাম, তাকে মারবে, সবাই মারবে, মানে তাকে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। উনি ওখানে শাহ আলম সাহেব, প্রফেসর শাহ আলম। তো আমি একদিন তাকে ডাকিয়ে আনলাম, এনে আমি বললাম যে আপনি আমার সঙ্গে চলেন, এবং প্রতিদিন পুলিশের যে ওসি, তাকে বললাম যে শাহ আলম সাহেবকে নিয়ে আমার বাসায় আসবেন এবং আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলবেন। উনি খুব ভালো ব্যাডমিন্টন খেলেন। তো ওই অবস্থাতে তাকে প্রোটেকশন দিলাম। এর বাইরে অন্যান্য যে কয়জন ছিলেন, যারা মূলত একটি মাদ্রাসার স্কুলের প্রধান শিক্ষক, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তো তারা খুব সাবধানে জামাত করতেন, এত সাবধানে যে বলার মতো নয়। তো আমি ধারণা করলাম যে হায়েস্ট 3000 লোকের বেশি জামাতের কর্মী হবে না গলাচিপা দশমিনাতে, এবং ওটা দ্বিতীয় টুঙ্গিপাড়া। ওখানে আওয়ামী লীগের বাইরে জামাতের মানে যখন ছিল 3000, চরমোনাইয়ের ছিল 15,000 ভোট, ওখানে চরমোনাইয়ের ভোট বেশি। আর যেটা বলা হয় শর্ষিনা পীর সাহেব, তাদেরও 15,000-এর মতো ভোট আছে, যারা সবসময় আওয়ামী লীগকে ভোট দেয়। এরা চরমোনাইয়ের পীর সাহেবের মুরিদ। আর জামাতের বাইরে ওখানে বিএনপির যে ভোট 2008 সনে, এটা ছিল 60,000-65,000, 60,000-65,000, এবং 2008 সনে যে নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল, এখন এর চেয়ে আর হয় না। এর কারণ হলো, যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি আমার মামার শ্বশুর শাহজাহান খান, এবং বিএনপি ওই এলাকাতে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। আর আমি তো আওয়ামী লীগ থেকে গেলাম, তো ওই বছর সবচেয়ে বেশি কালেকশন হয়েছে। তো সেক্ষেত্রে উনি ভোট যেটা পেয়েছিলেন, সম্ভবত 62 বা 65,000-এর মতো ভোট পেয়েছিলেন, ওটাই আসলে বিএনপির সর্বোচ্চ ভোট ওখানে। আর আমি যেটা পেয়েছিলাম সেটা হলো 1,25,000 বা 22,000-এর মতো ভোট। তো এখানে মোটামুটি যারা নিউট্রাল ভোট ছিল 1020 ভোট। এটা আমি নতুন প্রার্থী ছিলাম, সেখানে নতুন আসছে। আলটিমেটলি ওখানে 1 লাখ ভোট তখন ওই সময়টাতে
আওয়ামী লীগের ছিল। এখন কি অবস্থা আছে সেটা আমি জানি না। তা আমি 2018 সনে যখন বিএনপির মনোনয়ন নিয়ে গেলাম, তখন সঙ্গত কারণেই জামাতের যারা লোকজন তারা সবাই এলেন এবং তারা নিজেরাই তখন বললেন যে তাদের এখন 15 থেকে 20,000 ভোট গলাচিপা দশমিনাতে আছে। এবং যে পরিমাণ জামাতের লোক আমার কাছে এলেন ওই সময়টিতে, আমি দেখলাম বিএনপির লোকের চাইতে জামাতের লোক কোনো অংশে কম নয়। তাদের উৎসাহ, উদ্দীপনা, ইনভেস্টমেন্ট, ডেডিকেশন, রাত্রি 1টা-1.5টার সময় তারা দল বেঁধে 100-150 চলে আসছেন। তো এত অল্প সময়ের মধ্যে বিশেষ করে 14 থেকে একেবারে 18, এই 4 বছরের মধ্যে এদের এত উন্নয়ন, আমি খুব অবাক হয়ে গেলাম। আর গত 4-5 দিন আগে আমার এলাকা থেকে একজন লোক টেলিফোন করে বলল যে, ভাই কি বলবো, ওরে ভাই রে আমার, চারিদিকে শুধু জামাত আর জামাত, জামাত ছাড়া কোনো লোক নেই, বাড়ি বাড়ি শুধু জামাত আর জামাত। আর বাউফলের কথা তো বলাই যাচ্ছে না। বাউফলে ওখানে ডক্টর মাসুদ আছেন, ডক্টর মাসুদ, তো বললো যে ওখানে তিনি চোখ বুজে হয়ে যাবেন, ওখানে বিএনপি আওয়ামী লীগ কোনো ব্যাপারই না, ওখানে শুধু জামাত আর জামাত। কিন্তু যে গলাচিপা দশমিনাতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নামগন্ধ ছিল না, বিএনপির যেখানে প্রায় 65,000 ভোট, সেখানে এখন জামাত এমন অবস্থা হয়ে গেছে, জামাতের কথা মতো প্রশাসন চলছে। ডিসি, এসপি, ওই জেলা আমির, আমার যে শালম সাহেবকে আমার প্রোটেকশন দিতে হয়েছিল, এখন যদি আমার গলাচিপে যেতে হয়, ওই শালম সাহেবের প্রোটেকশনে আমার যেতে হবে। এই অবস্থা হয়ে গেছে। এখন আমি যেটা খুব সহজ সরলভাবে আপনাদেরকে যে কথাটা বললাম, যে সত্যটা স্বীকার করলাম। আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কোনো নেতা বা ওই এলাকাতে বিএনপির যে প্রার্থী আছেন, বা পটুয়াখালী সদরে বিএনপির যে প্রার্থী, তিনি অবশ্য বুঝতে পারছেন, তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আলতাফ সাহেব, সেই এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব, বিমান বাহিনী প্রধান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি, তার একটা বক্তব্য ভাইরাল হয়ে গেছে। তিনি বলছেন যে আমরা টেম্পো স্ট্যান্ড দখল করেছি, তারপরে বাস স্ট্যান্ড দখল করেছি, হুন্ডা স্ট্যান্ড দখল করেছি, চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, মানে এই সব কাজগুলো আমরা করেছি। আর তারা কোর্ট কাছারি, অফিস আদালত থেকে শুরু করে সব কিছু তারা দখল করে রেখেছে। ফলে কি হচ্ছে, কৌশলে তাদের কাছে আমরা শিশু হয়ে গেছি। ভোটের মাঠে আমরা যে গিয়ে ভোট চাইব, মানে আলতাফ সাহেবের কথা, সেই মুখ আমাদের নাই। আর ভোটের মাঠে জামাতের একজন লোক যদি খালি, তাদের পক্ষে ভোট চাওয়ার দরকার নেই। বিএনপি যে অপকর্মগুলো গত 1 বছর করেছে, সেই অপকর্ম করে যদি খালি নামগুলো বলে যে টেম্পো স্ট্যান্ড কে দখল করেছে, কে মামলা দিয়েছে, কে আপনার বাড়ির গরু চুরি করেছে, কে ধরে নিয়ে গেছে, এই প্রশ্নগুলো করার সাথে সাথে ভোটগুলো অটোমেটিক জামাতের কাছে চলে যাবে। তো এটা আলতাফ সাহেব এই কথাগুলো উনি বলেছিলেন। তো এই যে দেখেন, জামাতের যে একটা ঐতিহাসিক যে বিজয় হলো ডাকসুতে, এটা বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে। পরবর্তী যে ডাকসু নির্বাচনগুলো হচ্ছে, পরবর্তী যে সংসদ নির্বাচনগুলো হচ্ছে, সেটা জগন্নাথে হবে, তারপর রাজশাহীতে হবে, জাহাঙ্গীরনগরে হবে, এবং সেখানে দেখবেন যে কি পরিমাণ তাদের যে বিজয় হয়। এরপরে যেটা হবে সেটা হলো যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তারপর কুমিল্লা হয়, সিলেট হয়, চিটাগং হয়, রাজশাহী হয়, বরিশাল হয়, সেখানে জামাত এবং চরমোনাই তারা যদি সম্মিলিতভাবে প্রার্থী দেয়, আপনি চিন্তা করেন যে 2014 সনে সাইদ খোকন যখন হলেন, তখন তৃতীয় ভোট পেয়েছিলেন কিন্তু চরমোনাই পীর সাহেবের, এবং তারা প্রায় 90,000 ভোট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা পেয়েছিলেন। তো জামাত যদি 2 লাখ ভোট থাকে, এবং এটা এখন যদি বেড়ে 3 লাখ হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, চরমোনাইয়ের ভোট যদি 1.5 লাখ হয়, 4.5 লাখ ভোট এখানে। আর এই সময়টাতে মাশাআল্লাহ বিএনপি যে কর্মকাণ্ড করেছে, তাদের ভোট যদি লাখখানিক কমে যায়, জেনুইন ভোট হয় লাখখানিক কমে যায়, দেখেন তো কারা জিতে। উত্তরে চিন্তা করেন তাবিতাওয়াল, দক্ষিণে এশরাক। এখন এশরাক, তাবিতাওয়াল, তাদেরকে তো নতুন করে পরিচয় করায় দেওয়ার দরকার নেই, এভরিবডি নোজ। কিন্তু জামাত এমন একজন প্রার্থী দিল, ধরুন তারা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দিল, বা বাইরে থেকে একজন লোককে যার খুব ইমেজ রয়েছে, খুব ভালো ইমেজ রয়েছে, পজিটিভ ইমেজ রয়েছে, তাকে এনে জামাতের প্রার্থী করা হলো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোত্থেকে এনে তারা নিয়োগ দিল, আমি কি টের পেয়েছি? তারা এই ক্যাবিনেট সচিব, এখন সবাই বলতেছেন তিনি জামাতের লোক, ক্যাবিনেট সচিবকে তারা যে নিয়োগ দিয়েছে, আমি কি একটা শব্দ করার সুযোগ পেয়েছি? পাইনি। তো এইভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখা গেল যে এমন একজন প্রার্থীকে দিল, এরশাকের পাশে তাকে দাঁড় করাইলি মনে হবে যে না, এই লোকটা ভালো, এরশাকের চেয়ে ভালো, এরশাকের চেয়ে শিক্ষিত, এই লোকের দ্বারা সিটি কর্পোরেশনের উপকার হবে।
তারপর তো জামাতের মজমা, জামাতের মিটিং টিটিং যা কিছু আছে এগুলো যদি চলতে থাকে, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও 10 গুণ ভালো ফলাফল করবে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে তারা এই কাজগুলো না করিয়ে তারা জাতীয় নির্বাচনে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আবার যদি ইউনিয়ন নির্বাচন হয় সেখানেও কিন্তু তারা একই অবস্থায় করবে। তো কাজে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সফলতা, ডাকসু নির্বাচনে যে ভূমিধস বিজয়, এটা এখানে থামবে না। এই গন্তব্য স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে বিরাট এবং ব্যাপক ভূমিকা রাখবে। এবং এখন এই বিজয়ের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দোদুল্যমানতায় ছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি আবার জামাতের প্রেমে মগ্ন হবেন। এনসিপি এবং জামাতের অন্যান্য যারা বন্ধুরা রয়েছেন তারাও নতুন উদ্দীপনা ফিরে পাবেন। ফলে যেভাবে সহজে আশা করা হয়েছিল যে তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি শিবির মানে পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি সাদিক কায়ুম কিংবা এস.এম. ফরহাদ মানে পাকিস্তানি আমার স্লোগান না। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি সংলগ্ন যেই মাঠ আছে বা স্থান আছে, সেইখানে আপনারা জেনে থাকবেন যে রাজাকার আলবদর যাদের বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাদের ছবি দিয়ে শিবির একটি মেলার মতো করে এবং সেখানে বলে যে তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার ব্লা ব্লা ব্লা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শাহবাগ গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেখানে এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সহ ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরাই কিন্তু সেখানে এই রাজাকারদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে গিয়েছিল। এই ঢাকা ইউনিভার্সিটিতেই যখন এই রাজাকারদের পক্ষে এই ফরহাদ এবং সাদিক কায়ুম তারা এই রাজাকারদের ছবি এনেছিল, তখন সাধারণ ছাত্র ছাত্রীরাই কিন্তু আপনার এই প্রতিবাদ করে তুমিও জানো আমিও জানি এই জামাত শিবির সাদিক কায়ুম ফরহাদ মানে পাকিস্তানি এই স্লোগান তুলেছিল। আপনারা জানেন যে আগামীকালকে ডাকসুর যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এও জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সমর্থিত বা ছাত্রলীগ সমর্থিত অর্থাৎ এই রাজনৈতিক বলয়ের কেউই এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। 5ই আগস্টের পরের পরিস্থিতি আপনারা জানেন। ফলে আপনাদেরকে আমি নতুন করে কোনো কিছু বলবো বা আপনাদেরকে তথ্য দিব সেটা আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন এই মুহূর্তে রয়েছে। আমি সত্যি কথা বলতে যে এখানে কারা দাঁড়িয়েছে, কার কি ট্র্যাক রেকর্ড, কোন কোন সংগঠনের কারা কোন পদপ্রার্থী, সত্যি কথা বলতে আমি কমপ্লিটলি এটাকে ইগনোর করেছি এবং এক ধরনের অনীহা আমার কাজ করেছিল। নিউজ ফিডে যা আসে ভেসে আসে, যতটুকু দেখতে পাই বুঝতে পারি সেগুলো দেখে যাচ্ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা বলার আছে। নেওয়া, বিবেচনা করা এবং না করা সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ তার সংগঠন বা তার সহযোগী সংগঠন একটি বিষয়, একই সাথে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের স্পিরিট, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের বুদ্ধিজীবীরা যাদেরকে হত্যা করা হয়েছে বা এই দেশের স্বাধীনতা, এটা কমপ্লিটলি যদি আলাদাভাবে বিবেচনা করা হয়, যদিও বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন তারা এই স্পিরিটের মাধ্যমেই আসলে মূল্যবোধ রচনা করেছে, এই স্পিরিটটাকে নিয়েই এই রাজনীতি করেছে, কিন্তু শুধু যদি ডাকসুর ব্যাপারে বা এই ইলেকশনের ব্যাপারে পার্টিকুলারলি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে আমরা আলাদাই রাখি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির তো ছাত্ররা আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্ত বুদ্ধির পক্ষে। যদি বাংলাদেশ আওয়ামী লীগকে তারা পছন্দ নাও করে, ছাত্রলীগ পছন্দ নাও করে, যদি আমি কোনো স্টুডেন্ট ছাত্রছাত্রীর কথা ধরি, মুক্তিযুদ্ধের সাথে তো তাদের কোনো বিরোধ নেই। একটা বড় অংশ বাংলাদেশের এই ইউনিভার্সিটির একটা বড় অংশ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্ত বুদ্ধির পক্ষে। তারা সারা পৃথিবী দেখছে, তারা পৃথিবী কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের ইতিহাস তারা জানে। ফলে আমিও সেই যে ঔদ্ধত্য দেখাতে যাব যে একেবারে সবকিছু তাদেরকে বোঝানোর চেষ্টা করব,
ওইরকমও কিন্তু আমার কোনো ইচ্ছা নেই। কারণ এখনকার যারা স্টুডেন্টরা আছে, আমরা বয়সে বড় হতে পারি, আমরা বলছি পড়ছি, তারা হয়তো অনেক কিছু আমাদের কাছে জানতে আসতে চাইলেও আমরা মনে করি যে তারা ভালোই বোঝে, খারাপ বোঝে না। তো সেই জায়গা থেকে এই আর্জটুকু বা এই চাওয়াটুকু কি আপনাদের কাছে খুব বেশি হয়ে যায় যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তাদের আপনারা একটু নির্বাচিত করুন? আমরা সব সময় বলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা, বাংলাদেশের এই যে যোদ্ধাদের এই 30 লক্ষ প্রাণের আত্মত্যাগ, 2 লক্ষ নারী বা তারও বেশি নারীদের যে আত্মত্যাগ, শরণার্থী, সেগুলো সবকিছু আপনারা বলেন যে হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিয়ে ব্যবসা করে, এইটা এই করে সেই করে, তারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে। তাহলে একটিবারের জন্য আপনারা এটা প্রমাণ করে দেন, এইটা দেখান যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও আপনারা মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে যে যারা বাংলাদেশের পক্ষে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে আপনারা নির্বাচিত করতে পারেন। এই যে সাদিক কাইয়ুম এবং এস এম ফরহাদ, তাদেরকে পাকিস্তানি আপনার প্রতিদ্বন্দ্বী বলে এই যে টোকাই ইলিয়াস সে পরিচয় করিয়ে দিয়েছে এবং গর্ব সহকারে বলছে যে ও পাকিস্তানপন্থীদের সে ক্যান্ডিডেট। তো ঢাকা ইউনিভার্সিটি কি পাকিস্তানপন্থী ক্যান্ডিডেট বা একটা জামাত শিবিরের ছেলেকে নির্বাচিত করবে ডাকসু ইলেকশনে? ওয়েল, 5ই অগাস্টের পরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু, মানে শেষ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে যে কবরের থেকে লাশ উঠিয়ে সেই কবরের লাশকে নির্যাতন এবং পুড়িয়ে দেওয়া। অর্থাৎ বলে না যে ইমিউনিটি সিস্টেম শক্ত হয়ে যায়, অর্থাৎ আপনি খারাপ খেতে খেতে আপনার পেট ব্যথা হবে না, মানে আপনি খারাপ পরিবেশে থাকতে 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 আপনি ওইটার সাথে অভ্যস্ত হয়ে যান। ওই যে ট্যানারির পাশে যারা থাকে তাদের ওই চামড়ার গন্ধে প্রথম সময় তারা থাকতে পারে না, টিকতে পারে না, একটা সময় তাদের কাছে এটাই একটা স্বাভাবিক গন্ধ হয়ে যায়। তাহলে আমাদের ব্যাপারটা যদি এমন হয়ে যায় যে 5ই অগাস্টের পরে আপনার বিস্ময়ের ক্ষমতা নষ্ট হয়ে গেছে, জামাত শিবিরকেই আপনি সাধারণ একটা ঘটনা হিসেবে দেখছেন, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হবে, মুক্ত বুদ্ধিকে অপমান করা হবে, বঙ্গবন্ধুকে অপমান করা হবে, মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হবে, জুতা পেটা করা হবে, জুতার মালা দেওয়া হবে, এটা যদি আপনার কাছে মনে হয় এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, দেন আপনাদেরকে আমার কিছু বলার নাই। আমি সুনির্দিষ্টভাবে বলবো না যে অমুককে জিএস পদে ভোট দেন, অমুককে সাধারণ সম্পাদক পদে ভোট দেন, আমি সেই সব প্রশ্ন আমি বলবো না। আমার চাওয়াটা খুব সিম্পল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে। সিম্পল মানে খুবই সিম্পল। আমার একটা আর্জ শুধু এটার পেছনে, যদি আমাকে কেউ সামান্যতম ভালোবেসে থাকেন, যদি আমার প্রতি একটু ভালো লাগা তৈরি হয়, কিংবা আমার প্রতি খারাপ লাগা আছে কিন্তু আমার বক্তব্যের প্রতি তার কোনো ধরনের দুর্বলতা আছে, যে মনে হয় যে না, লোকটা একটা যৌক্তিক কথা বলছে, যৌক্তিক কথা বলবার চেষ্টা করছে, লড়াই করছে, আমি কিন্তু আপনাদের শত্রু না। আমি এই মাটিরই সন্তান, এই বাংলাদেশের সন্তান, এই বাংলাদেশের ভালোর জন্য লড়াই করছি, যেটাকে আমি ভালো মনে করছি। সেই আমার মনে করার ভেতরে ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকতে পারে, আপনার ভ্যান্টেজ পয়েন্ট থাকতে পারে, আপনার নানা দিক থেকে দেখবার চেষ্টা থাকতে পারে, বাট একটা ব্যাপার তো নিশ্চিত যে আমি বাংলাদেশের কথা বলছি। আমি কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে এটা স্মরণ করিয়ে দিতে পারি যে এই শিবির ছানারা, এই জামাতি পোনারা আপনাদেরকে বছরের পর বছর বলেছে রাজনীতি চলবে না, এখানে কোনো ধরনের রাজনীতি করা যাবে না, ছাত্র নিষিদ্ধ। পরবর্তী সময় আপনারা দেখেননি যে এইখানে এই জামাতির এই গুপ্ত রাজনীতি করেছে? দেখেননি যে হিজবুত তাহরির ছেলে পেলেরাই এখানে শেষ পর্যন্ত রাজনীতি করেছে? অর্থাৎ তারা আওয়ামী লীগ, বিএনপি বা সমাজতান্ত্রিক দল, ছাত্র ফেডারেশন, এইসব ছেলে পেলেদেরকে হটিয়ে দিয়ে ওই যে গুপ্ত লুঙ্গির তলে রাজনীতি করেছে, তারাই উদ্ভাসিত হতে চায়। আপনারা কি এই জামাত শিবিরকে এই ক্যাম্পাস দখল করতে দেবেন? এটা নিঝুম মজুমদারের আর্জ না। আমি এর আগেও বলেছি, 5ই অগাস্টের আগে, যে আপনারা যে কি করতে যাচ্ছেন ভাইয়েরা বোনেরা, আপনারা জানেন না, পস্তাবেন। এখন আপনারা যত ইগোসেন্ট্রিক হন না কেন, ইগো ধরে রাখেন না কেন, না যা করেছি ঠিক করেছি, আমি জানি আপনারা বাংলাদেশের এই অবস্থা দেখে ভেতরে ভেতরে মরছেন, অনেকেই কষ্ট পাচ্ছেন যে কি করলাম, কেন করলাম।
ঢাকা ইউনিভার্সিটি যদি জামাতে ইসলামী দখল করতে পারে, শিবির দখল করতে পারে, ইতিমধ্যে আপনাদের যে উপাচার্য ও হচ্ছে একটা আস্ত শিবির, একসময় সে হিজবুত তাহরির করতে, হিজবুত তাহরির শিবির এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, ডিফারেন্ট মোড়কে ডিফারেন্ট নামে এরা অপারেট করছে। আপনারা তো বাংলাদেশের বলা হয়ে থাকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি। আমার দ্বিমত অমত সমত অনেকের এটা থাকতে পারে, অনেকে বলবে না অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি, সবকিছু ছাপিয়ে সর্বজনভাবে একটা ধারণা তো আছে যে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। তো এই সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা যদি জামাতকে বা জামাতপন্থী প্যানেলকে নির্বাচিত করে, এই লজ্জা আপনারা কিভাবে লুকাবেন সেটা আরেকটা ফিলোসফিক্যাল প্রশ্ন। কষ্ট, বিষণ্ণ, হায় হায় কি হলো, এগুলো পরের ব্যাপার। কিন্তু আপনি নিজে ক্যাম্পাসে যেতে পারবেন তো? ক্যাম্পাসে টিকতে পারবেন তো? নাকি আপনার পুরো শরীরের রগ জুড়ে লোহার অ্যাঙ্গেল লাগাতে হবে যাতে রগটা কেটে না দেয়? ওইটাও বলছি না যে রগের প্রসঙ্গ আসলে আপনি তো বলবেন না শিবির রগ কাটে, এটা নিয়ে নানান ধরনের কথা বলবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই ভয়ঙ্কর রকমের এক্সট্রিম সংগঠন যারা এই ঢাকা ইউনিভার্সিটিতেই একসময় যাদের বাপদাদারা, এই পাকিস্তানি বাপদাদারা হত্যা করেছিল, এই রোকেয়া হলে বলেন বা বিভিন্ন হলে বলেন, তৎকালীন ইকবাল হল হত্যাকাণ্ড চালিয়ে ছাত্রছাত্রী শিক্ষক হত্যা করেছিল, তাদেরই চেলাদেরকে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচন করেন, এই দায় আপনাদের। আজীবনের জন্য ইতিহাস হয়ে থাকবে যে ঢাকা ইউনিভার্সিটির মেধাবীরা জামাত শিবিরের কুলাঙ্গারদেরকে নির্বাচন করে ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্র সংসদকে চালানোর জন্য সাহায্য করেছিল। আমি মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি আর বলবো না, বলতে 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 আমি নিজেও টায়ার্ড। শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই। Now it is your call. It's your take.